মর্নিং। আমি শিবনাথ কর্মকার আবার এসেছি আপনাদের সামনে। প্রয়াসের পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভিনন্দন। আগের যে দুটো ক্লাস আমি নিয়েছিলাম সেই দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে টেন্স সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এবং সেখানে ভার্ব সম্পর্কে কিছু কথা বলেছিলাম। প্রথমে ভার্বকে আমরা ভাগ করেছিলাম অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হিসেবে, এবং তার পরবর্তীকালে নেক্সট ক্লাস যেটা আমি নিয়েছিলাম সেখানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব এইভাবে কিছু ভাগ করেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটা ভার্বের তিনটে ফর্ম হচ্ছে, একটা প্রেজেন্টে রয়েছে একটা ফর্ম, পাস্টে রয়েছে এবং পাস্ট পার্টিসিপল একটা ফর্ম হচ্ছে। এবং এই আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল। আজকে আমরা আলোচনা করব ফিউচার সিম্পল নিয়ে। ফিউচার সিম্পল টেন্সটা খুবই সহজ, বুঝতে খুব একটা অসুবিধা হবে না এবং এর ইউজটাও খুব জটিল নয়। আর একটা কথা আমি বলে দিই এখানে, যে আমরা আগের প্রথম ক্লাসটায় আমি বলেছিলাম যে ইন জেনারেল আমরা যেরকমভাবে টেন্স শিখি সেইভাবে ঠিক টেন্সটা শিখবো না, একটু অন্যরকমভাবে শিখবো। আমরা প্রথমে অ্যাসপেক্টগুলো থেকে টেন্সে যাব, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল যখন শিখবো পাশাপাশি পাস্ট সিম্পলটাও শিখবো, আবার পাশাপাশি ফিউচার সিম্পলটাও শিখবো। আবার যখন কন্টিনিউয়াস অ্যাসপেক্টটা নিয়ে কাজ করব তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও শিখবো, আবার পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে ফিউচার কন্টিনিউয়াস নিয়েও আলোচনা করব। ঠিক এইভাবে টেন্সটা আমরা আলোচনা করে করে শিখব। আপনাদের ফিডব্যাক পেয়ে খুবই ভালো লাগছে। আপনারা যদি আরও একটু ফিডব্যাক দেন আমাদেরকে, অর্থাৎ কমেন্টে লিখে জানান কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা কোন জায়গাটা আর একটু বেশি বললে ভালো হয়, বা কোন জায়গাটা আপনাদের ঠিক বোধগম্য হচ্ছে না, তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলো আমরা সেগুলো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আর একটা কথা বলে নেওয়া প্রয়োজন আছে যে টেকনিক্যাল কারণের জন্য এবং কিছু ব্যবস্থাপনা আমরা ঠিকমতো করতে পারিনি, তার জন্য ভিডিওগুলো খুব একটা ভালো করে হয়ে ওঠেনি। তবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হেডফোন দিয়ে শুনতে পারেন বা কোনো শান্ত ঘরে সেটা শুনতে পারেন এবং কথাগুলো আশা করি স্পষ্টভাবেই আসবে। আর সময় নষ্ট করব না, আমি ডিরেক্ট চলে আসি ফিউচার সিম্পল। প্রথমে ফিউচার এই কথাটাতে আমরা বুঝতে পারছি যে এটা ভবিষ্যৎ বোঝাবে। এটা ভবিষ্যৎ বোঝাবে এবং ফিউচার সিম্পলের ফর্মটাকে আমরা জেনে নেব যে এটা ফর্মটা কীভাবে হচ্ছে। এক্ষেত্রে আমরা যখন ভবিষ্যৎ করব ফিউচার সিম্পল মানে যে কোনো ফিউচারের ক্ষেত্রেই, সেটা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, সেটা পারফেক্ট হতে পারে, যাই হোক না কেন, ফিউচার এই টেন্সটার উপর যখন আমরা কাজ করব তখন একটা কথা মনে রাখতে হবে যে আমরা দুটো মোডাল ভার্বের ব্যবহার করব। মোডাল ভার্ব আমরা পরবর্তীকালে কি এবং তার ব্যবহারগুলো কি সেগুলো আমরা ডিটেলে আলোচনা করব, তখন আমরা জেনে নেব। সংক্ষেপে একটুখানি বলে রাখি, মোডাল ভার্ব হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, এগুলোকে আলাদাভাবে ভাগ করা হয় মোডাল অক্সিলারি হিসেবে। তো সেই দুটো অক্সিলারি ভার্ব অর্থাৎ সেই দুটো মোডাল ভার্ব, যেটা আপনারাও জানেন, আমি তবু আরেকবার লিখে দিই, শ্যাল এবং উইল, এই দুটো দিয়ে আমরা ফিউচারটা করব। বেশ, আমরা প্রথমে ফর্মে আসি, ফর্মটা কেমন হয় জেনে নিই। সাবজেক্টটা প্রথমে দেবো, তারপরে শ্যাল অথবা উইল যে কোনো একটা, এবং তারপরে মেন ভার্বটা বসবে, তারপরে যদি কিছু থাকে তো সেটা বসতে পারে। ছোট্ট একটা উদাহরণ নিই। আমি প্রথমেই বলেছিলাম আমার ক্লাসটা শুরুতে যে আমি বাংলাতেই বেশিটা পড়াবো, যাতে বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে খুব সুবিধা হয় এবং যে কোনো ক্লাসের ছাত্রছাত্রী এটা খুব সহজে আয়ত্ত করতে পারে। আমরা একটা উদাহরণ নিই ছোট্ট। আমি আগামীকাল সেখানে যাব।
আমি আগামীকাল সেখানে যাব। বেশ, তাহলে এখানে আমরা দেখছি যে সাবজেক্টটা কি রয়েছে। সাবজেক্ট রয়েছে আমাদের আমি, সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপর আমরা শ্যাল উইলের মধ্যে কোনো একটা কিছু বসাবো। কি বসাবো সেটা একটা ছোট্ট রুলস রয়েছে। রুলসটাকে বলে নিই। আই শ্যাল, উই শ্যাল, বাদ বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে উইলটা ব্যবহার হয়। ইউ উইল হতে পারে, দে উইল হতে পারে, হি উইল, সি উইল, বা যে কোনো নাউনের পরে উইল ব্যবহার হতে পারে। আবার এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে রাখি, এটা ফর্মাল নিয়ম, আই শ্যাল, উই শ্যাল এবং বাদ বাকি সব কিছু পরে উইলটা বসবে। কিন্তু জেনারেলি আমরা অনেক সময় উইলটা আয়ের পরেও ব্যবহার করে থাকি, সেটাও যে খুব ভুল তাও নয়, তবে সেটা ফর্মাল নয়, আমরা ফর্মালটাই শিখবো। ওকে, আই, তাহলে শ্যালটা বসালাম আমরা। এই শ্যালটা হচ্ছে একটা মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি। যখন আমরা মোডাল অক্সিলারি নিয়ে কাজ করব তখন এটা আমরা ভালো করে আলোচনা করব বা জিনিসটা শিখে নেবো তখন ভালো করে। শ্যাল বসলো আয়ের পর। তারপরে মেন ভার্ব যেটা আছে আমাদের, যাওয়া, যেটা মেন ভার্ব, এটা আমরা গো লিখব। এবং কোথায় যাব? সেখানে যাব, দেয়ার। কবে যাব? আগামীকাল। এইভাবে সেন্টেন্সটা হচ্ছে। বেশ, আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই, ছোট করে একটা ফর্ম করে আমরা। দেখুন, he will do the job, he will do the job, সে কাজটি করবে। এক্ষেত্রে হি এর পরে উইলটা আমরা ইউজ করলাম। যদি এক্ষেত্রে অন্য কিছু হয়, রতন, RATAN, রতন উইল ডু দ্য জব। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ওই যে আমি বলেছিলাম যে আমরা যখন অ্যাসপেক্ট ধরে ধরে কাজগুলো করব, টেন্সগুলো অ্যাসপেক্ট ধরে ধরে যাব, তখন আমাদের বুঝতে প্রথম দিকে অসুবিধা হলেও এটা পরবর্তীকালে আমাদের খুবই লাভবান হব আমরা এতে। কীভাবে হব? আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে দেখেছিলাম যে হি এর পরে ডাজ হচ্ছে বা হি এর পরে গোজ হচ্ছে, ইএস যোগ হচ্ছে। আবার পাস্টের ক্ষেত্রে দেখেছিলাম যে হি এর পরে ডাজ বা কিছু হচ্ছে না, সেক্ষেত্রে শুধু যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমরা পাস্ট করে দিচ্ছি, দিয়ে পাস্ট সিম্পল করছি। আবার ফিউচারের ক্ষেত্রে দেখছি যে শ্যাল বা উইল বসছে এবং অরিজিনাল যে ভার্বটা, সেই অরিজিনাল ভার্বটাই বসবে এখানে। বোঝা গেল? আর একটু ভেঙে বলি, একটা ছোট্ট এখানে সমস্যা রয়েছে, এটা অনেকের ক্ষেত্রেই ভুল হতে পারে। এই জায়গাটা আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে অরিজিনাল ভার্বটা বসবে কেন বলছি কথাটা আমি। দেখুন, আগেরবার আমি যখন আলোচনা করেছিলাম অক্সিলারি ভার্ব নিয়ে, তখন আমি একটা কথা বলেছিলাম যে এই যে বি ভার্ব একটা অক্সিলারি ভার্ব হয়, বি মানে হচ্ছে হওয়া, ঠিক আছে? তো বি ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। আবার বি ভার্বটারই পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। কিন্তু যখন আমরা এই হওয়া এই কথাটাকে, অর্থাৎ বি এই ভার্বটাকে যখন ফিউচারের ক্ষেত্রে ইউজ করব, তখন কিন্তু অরিজিনাল বিটাকেই বসাবো। মনে রাখবেন যে যে কোনো মোডালের ক্ষেত্রে, মোডালগুলো অনেক রকম হতে পারে, শ্যাল উইল একটা মোডাল, এই ধরনের মোডাল আছে। আবার ক্যান, কুড, মে, মাইট, এই যে মোডালগুলো রয়েছে, এই মোডাল অক্সিলারিগুলোর নিয়ম হচ্ছে এরপরে যে ভার্বটা বসবে সেটা অরিজিনাল ভার্বটাই বসবে, সেটা কোনো প্রেজেন্ট ফর্মেও যাবে না, কোনো পাস্ট ফর্মেও যাবে না। তাহলে এই বিটাকে আমরা কি করে বসাবো এখানে, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। It will be lucky for us, এটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্য কিছু হবে, অর্থাৎ এটা আমাদের ক্ষেত্রে লাকি হবে। এখানে আমরা ইট যেহেতু ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা ইট উইল ইজ লাকি বলবো না,
ইট উইল বি লাকি, বোঝা গেল? অর্থাৎ এখানে যখন উইলটা নিয়ে এসেছি আমরা, উইল একটা মোডাল ভার্ব, এটা মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা ফিউচারটা বোঝাচ্ছি, ফিউচার টেন্সে কাজ করছি এটা দিয়ে। কিন্তু এরপরে যে ভার্বটা বসবে সেটা অরিজিনাল ভার্বটাই বসবে। জেনারেলি যে ভার্বগুলো আমরা প্রেজেন্টে ইউজ করি সেই ভার্বগুলো বেশিরভাগগুলোই অরিজিনাল ফর্মেই থাকে, কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে তার মধ্যে বি একটা, যেটা অরিজিনাল ফর্মটা বি এবং প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর হচ্ছে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হচ্ছে। আবার এই বিটাকে যদি আমরা পাস্ট পার্টিসিপল করি অর্থাৎ পিপি করি তাহলে বিন হচ্ছে। এই বিনটার ইউজও আমরা পরবর্তীকালে দেখব, এটাও একটা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করা হয়ে থাকে। বেশ, এবারে আমরা ফিউচার সিম্পলের নেগেটিভ ফর্ম এবং কোশ্চেন ফর্মটা কেমন হয় সেটুকু জেনে নেব। দেখুন লক্ষ্য করে, কোশ্চেন যখন করব তখন আমরা আগের বার যে দুটো টেন্স অ্যাসপেক্ট দিয়ে কাজ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যেটা অক্সিলারি ভার্ব সেই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসছি, দিয়ে সেটাকে আমরা কোশ্চেন সেন্টেন্স করছি। যেমন যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেখানে অক্সিলারি ভার্ব নেই তাহলে ডুটাকে নিয়ে আসছি, যদি কোনো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। এক্ষেত্রে আগের যে দুটো সিম্পল অ্যাসপেক্ট আমরা কাজ করেছিলাম পাস্ট এবং প্রেজেন্ট, সেক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তার জন্য ডুটাকে নিয়ে এসেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে মোডাল একটা অক্সিলারি ভার্ব উইলটা রয়েছে, সেহেতু উইলটাকে আমরা আগে নিয়ে এসে এটাকে কোশ্চেন সেন্টেন্স করতে পারি। যেমন আমি বাজারে যাব, এইটাকে যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে, আই শ্যাল গো টু মার্কেট। ওকে, বেশ, এইটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মোডাল ভার্ব আমাদের রয়েছে, মোডালটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে, এক্ষেত্রে ডু নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, এইটাকে আগে করে দেবো। শ্যাল আই গো টু মার্কেট দিয়ে কোশ্চেন মার্ক দেবো। এটা যদি হি হয় তাহলে কিরকম হচ্ছে, উইলটা আগে আসবে, যেহেতু হি এর পরে উইলটা বসে, উইল হি গো টু মার্কেট, এইভাবে হবে জিনিসটা। মনে থাকবে তো? আপনারা অন্যান্য গ্রামার বইগুলো ফলো করবেন, সেখানে আরও অনেক উদাহরণ পেয়ে যাবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এবং অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন কোথাও আপনাদের অসুবিধা হচ্ছে বা কোন জায়গাটা আমার বেশি করে বললে ভালো হয়, তাহলে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব অবশ্যই। বেশ, এবারে আমি নেগেটিভ সেন্টেন্সটায় আসি। নেগেটিভের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে আগের যে দুটো টেন্স নিয়ে আমরা কাজ করেছিলাম, যে দুটো অ্যাসপেক্ট নিয়ে কাজ করেছিলাম, সেখানে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে আমরা এটাকে নেগেটিভ করেছিলাম। অর্থাৎ যদি আই গো হতো তাহলে সেক্ষেত্রে আমরা করেছিলাম আই ডু নট গো, যদি হি গোজ হতো তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করেছিলাম আমরা হি ডাজ নট গো, যদি হি ওয়েন্ট হতো অর্থাৎ সে গিয়েছিল এমনটা বোঝাতাম, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করেছিলাম হি ডিড নট গো, এইভাবে। কিন্তু যেহেতু আমি বললাম যে এই ক্ষেত্রে একটা মোডাল অক্সিলারি রয়েছে ফিউচার বোঝানোর জন্য, সেহেতু এই অক্সিলারি ভার্বটা অর্থাৎ মোডাল অক্সিলারি যেটা শ্যাল উইল রয়েছে এইটার পরেই নটটা বসিয়ে দেবো। দেখুন কিভাবে হয়, আমি বাজারে যাব, এইটা সেন্টেন্সটা আমি নিয়ে নিচ্ছি, একটা পজিটিভ সেন্টেন্স নিচ্ছি আমি এই ক্ষেত্রে, আই শ্যাল গো টু মার্কেট, এই তো সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করছি। দেখুন লক্ষ্য করে, আই শ্যাল নট গো টু মার্কেট, এইভাবে হচ্ছে। এটা খুবই সহজ, এটা এইভাবে হিটাও আমরা নিয়ে আসতে পারি, যেমন হি উইল নট ডু ইট, সে এটা করবে না, উই শ্যাল নট ডু ইট, আমরা এটা করব না, এইভাবে হবে। আপনারা অন্যান্য গ্রামার বইগুলো ফলো করবেন যার কাছে যেটা আছে, এবং সেখানে দেখবেন আরও অনেক উদাহরণ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেশ, এবারে আমরা শেষে এটার ইউজ জেনে নেব, ফিউচার সিম্পল এই টেন্সটার ক্ষেত্রে ইউজটা কেমন হয় দেখিনি আমরা। ইউজটা একটা ক্ষেত্রেই খুব ভালো ব্যবহার হয়, সেটা হচ্ছে
যে সাধারণভাবে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বোঝালে, সাধারণভাবে ভবিষ্যতে কিছু ঘটবে, সাধারণভাবে ভবিষ্যতে কিছু একটা ঘটবে এমনটা বোঝাতে এই ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন আগামীকাল আমি শিউড়ি যাব, আগামীকাল কেউ কোনো একটা কিছু কাজ করবে, যে উদাহরণগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেই উদাহরণগুলো। আর একটা ইউজ হতে পারে, সেটা হচ্ছে যে প্রেডিকশন, প্রেডিকশন অর্থাৎ কোনো কিছুর আগাম আভাস, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে ফিউচার সিম্পল। ভবিষ্যতে কিছু ঘটবে সাধারণভাবে, সরি এখানে একটু লিখতে ভুল হয়েছে আমার, এটা সাধারণভাবে হবে। তো ভবিষ্যতে সাধারণভাবে কিছু ঘটবে এবং ফিউচার প্রেডিকশন অনেকটা একই রকম টাইপের। ফিউচার প্রেডিকশন কীরকম ধরনের, যে এই কথাটা যেটা আগে আমি যেখানে যে সেন্টেন্সটা লিখেছিলাম, ইট উইল বি লাকি ফর আস, এটা এক ধরনের প্রেডিকশন। আমি আবারও লিখি সেন্টেন্সটা, ইট উইল বি, বেশ একটু অন্যরকম করে লিখি, ডেঞ্জারাস, ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে, এরকম ইউজটা রয়েছে। এছাড়া যদি কোনো ইউজ আপনাদের মনে হয় আপনারা কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন, সেক্ষেত্রে তখন সেটা আলোচনা করা হবে। আজকে ফিউচার সিম্পলটা শেষ হলো, অর্থাৎ সিম্পল অ্যাসপেক্টের ওপরে 3টে টেন্সের ওপরে আমরা কাজ করলাম, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে নেগেটিভ সেন্টেন্স, কোশ্চেন সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। এবং একটা জায়গায় আমি বাদ রেখেছিলাম, এবং এই 3টে অ্যাসপেক্টের ওপর কাজ করার পরেই সেটা করব ঠিক করেছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন, অর্থাৎ প্রশ্নবোধক নমর্থক বাক্য কিভাবে আমরা করব। বেশ, সেটা একটু দেখে নিই। এই 3টে টেন্সের, অর্থাৎ এই 3টে টেন্সের অ্যাসপেক্টের উপরে আমরা দেখে নেব, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল, 3টের উপরে আমরা দেখে নেব যে নেগেটিভ কোশ্চেন সেন্টেন্সগুলো কিভাবে হচ্ছে। দেখুন, নেগেটিভ সেন্টেন্স বোঝার, নেগেটিভ কোশ্চেন বোঝার আগে আমাদেরকে পার্টস অফ স্পিচে একটু ফিরে যেতে হবে। সেখানে আমরা নাউন প্রোনাউন এই দুটো নিয়ে একটু আলোচনা করব। যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইভাবে। তো সেক্ষেত্রে নাউন এবং প্রোনাউন নিয়ে ছোট্ট একটুখানি দু এক কথা আমি বলবো। নাউন কি আমরা জানি, যে কোনো কিছু নাম বোঝায়, তাই তো? সেটা নাউন, যে কোনো কিছু নাম বোঝায়। যেমন যে কোনো কিছু নাম, রতন, স্বপ্নলতা, কোন একটা নদীর নাম নিচ্ছি, গঙ্গা, এগুলো নাম বোঝায়, এটা নাউন। নাউনের যখন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, তখন আরও ভাগ আমরা জানবো, আরও ডিটেলে নাউনটা নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকু জানলাম। আর প্রোনাউন কি? নাউন প্রোনাউন একই রকম, অনেকটাই দু ভাইয়ের মতো, ইউজটা একই রকমভাবেই সেটাকে আমরা ইউজ করতে পারি, কিন্তু একটু আলাদা বলতে কি, যে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি, তাই তো? যেরকম রতন ইজ এ বয়, রতন হয় একটা বালক, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে এই যে রতন আমরা বললাম প্রথম সেন্টেন্সটাতে, সেকেন্ড সেন্টেন্সে আমরা লিখছি যে হি, এই হি এবং রতন একই ব্যক্তি বা একই কেউ, তার জন্য নাউনের পরিবর্তে ইউজ করছি প্রোনাউন। এভাবে প্রোনাউন আরও রয়েছে, ইউ, উই, দে, ইটও প্রোনাউন ক্ষেত্রে ইউজ করা হয়। এবং পরবর্তীকালে যখন আমরা ডিটেলে আলোচনা করব, তখন আমরা দেখে নেব যে আরও অন্যান্য ধরনের প্রোনাউনগুলো কীভাবে হচ্ছে এবং সেগুলোর ইউজগুলো কী করে হচ্ছে। তো এইটুকু আমাদের প্রয়োজন হবে নাউন এবং প্রোনাউন নেগেটিভ কোশ্চেন করার ক্ষেত্রে। বেশ, দেখুন লক্ষ্য করে, প্রেজেন্ট সিম্পলের উপর আমরা লিখছি প্রথমে। প্রেজেন্ট সিম্পল,
নেগেটিভ কোশ্চেন কেমন হয়, আমি কি কাজটি করি না, আমি কি কাজটি করি না, এইটা একটা নেগেটিভ কোশ্চেন সেন্টেন্স। এখানে না রয়েছে তার জন্য নেগেটিভ, কোশ্চেন মার্ক রয়েছে তার জন্য এটা কোশ্চেন। এক্ষেত্রে অবশ্যই এইভাবে আমরা সেন্টেন্সটা করব। প্রথমে আমরা বলেছিলাম যে যে কোনো কোশ্চেন থাকলে প্রথমে ডু, মানে যদি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হয়, অক্সিলারি ভার্ব না থাকলে ডু নিয়ে আসবো। সেটা আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কোশ্চেন করার সময় দেখেছি, আমরা নিয়ে আসবো ডুটা, ডু, তারপরে সাবজেক্টটা দেবো আই, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। তারপরে নিগেশনটা নিয়ে আসবো। নিগেশন মানে হচ্ছে না, এই নিগেশনটা নট দিয়ে বোঝাতে হয়। কিরকম, ডু আই নট, তারপরে করা, এটা হচ্ছে মেন ভার্ব, ডু দা ওয়ার্ক দিয়ে কোশ্চেন মার্ক। বুঝা গেল? এক্ষেত্রে আমরা দেখলাম এই যে এটা মেন ভার্ব, এই ক্ষেত্রে এই দুটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, এই তফাৎটা বুঝতে হবে আমাদেরকে। এই যে আমরা দেখলাম যে সাবজেক্ট যেটা বসেছে, এই সাবজেক্টটা কিন্তু একটা প্রোনাউন। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ এরকম ধরনের কিছু জিনিস দিয়ে কমন এরারগুলো দেওয়া হয়, কমন এরারগুলো কারেকশন করতে দেওয়া হয় কম্পিটিটিভ এক্সামে পড়ে। এবং আমাকে অনেক ছাত্রছাত্রী তারা একটাই তাদের কাছে ডিমান্ড থাকে, স্যার কমন এরার শুরু করুন, কমন এরার শেখান। কমন এরার শিখতে গেলে গ্রামারটা একটু ভালো করে তো বুঝতেই হবে। এই জায়গাগুলো বোঝাতে বোঝাতে, যখন আমি বোঝাতে বোঝাতে কমন এরারের জায়গাগুলো তখন বলে দেবো। একটু প্রিলিমিনারি স্টেজটা যখন আপনারা পেরোবেন, তখন দেখবেন কমন এরারগুলো অনেকটা বুঝতে আপনাদের সুবিধা হচ্ছে। এক্ষেত্রে কমন এরার একটা হয়, এক্ষেত্রে এই জায়গাটা নোট ডাউন করে নেবেন সবাই। এক্ষেত্রে যেহেতু আইটা প্রোনাউন রয়েছে, অর্থাৎ সাবজেক্টটা প্রোনাউন রয়েছে, সেই জন্য ডুয়ের পরেই আইটা বসলো। বোঝা গেল? ডুয়ের পরেই সাবজেক্টটা বসলো, যেহেতু সাবজেক্টটা আমাদের প্রোনাউন। যদি সাবজেক্টটা প্রোনাউন না হয়, যদি সাবজেক্টটা নাউন হয়, তো সেক্ষেত্রে কেমন হবে দেখুন লক্ষ্য করে। রতন কি কাজটি করে না, রতন কি কাজটি করে না, এক্ষেত্রে এটাও নেগেটিভ কোশ্চেন সেন্টেন্স। কিন্তু এইখানে যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা হচ্ছে নাউন, এটা মনে রাখতে হবে। ইটস এ নেমিং ওয়ার্ড। দেখুন এক্ষেত্রে কিভাবে করবো আমরা, রতন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ডাস নিয়ে আসবো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে আই ছিল তার জন্য এখানে ডুটা নিয়ে এসেছি, এক্ষেত্রে ডাসটা নিয়ে এলাম। বেশ, ঠিক আছে। ডাস, তারপরেই নটটা দেবো, অর্থাৎ অক্সিলারি ভার্বটা পরেই নটটা দেবো। ডাজ নট রতন ডু দা ওয়ার্ক। বুঝা গেল? ডাজ নট রতন ডু দা ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে নিগেশন নট ইউজ করেছি। এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে নাউন একটা। যদি নাউন হয় সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের পরেই নটটা ব্যবহার করব এবং তারপরে মেন ভার্বটা দিয়ে করছি। এই জায়গাটা খেয়াল করবেন, এটা কমন এরারে দিতে পারে। আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি বাকিগুলোর অর্থাৎ পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এগুলোর নেগেটিভ কোশ্চেন নিয়ে কাজ করব এবং নেক্সট ক্লাসে আমি কন্টিনিউয়াস অ্যাসপেক্টটা নিয়ে কাজ করব। ঠিক আছে? থ্যাংক ইউ।